নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। গতকাল আমরা তৃণমূলের বাৎসরিক রাজনৈতিক কর্মসূচি দেখলাম। ওই 21শে জুলাই যেটা তারা করেন প্রত্যেক বছর শহীদ স্মরণে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মাননীয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী এবং যুবরাজ যে বক্তব্য রেখেছেন আপনারা ইতিমধ্যেই সকলে শুনেছেন। আমি আর সেই বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না, কারণ ওই একই জিনিস বারবার করে বলার কোনো মানে হয় না। কিন্তু যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই, কালকের এই বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হলো, আমাদের এই বঙ্গেশ্বরী আগামী 26-এর নির্বাচনে কি ইস্যু নিয়ে প্রচারে ঝাঁপাতে চলেছেন সেই বিষয়ে কিন্তু তিনি শিলমোহর দিয়ে দিলেন। দেখুন, একটা কথা তার এই বক্তব্য কালকের মিটিংয়ের থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে তিনি ভীত, শঙ্কিত, বিচলিত আগামী দিনে তার ভবিষ্যৎ সম্পর্কে, তার সরকারের ভবিষ্যৎ সম্পর্কে। কারণ তিনি এটা বুঝতে পারছেন যে এই যে আগামী 2026-এ যে নির্বাচনটা তিনি করতে যাচ্ছেন, সেই নির্বাচনটা সম্ভবত তার জীবনের সবথেকে কঠিনতম নির্বাচন হতে চলেছে। সেই কারণেই বঙ্গেশ্বরী এই বাঙালি অস্মিতা, বাংলা ভাষা, বাঙালি ইত্যাদি নিয়ে এত লম্পঝম্প শুরু করেছে। তার এই লম্পঝম্প শুরু করার কারণ, তিনি এই শঙ্কায় রয়েছেন যে তার যে দুধেল গাই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, তারা বাংলা ভাষায় কথা বলেন এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক যে কর্মকাণ্ড, যেখানে তারা সারা দেশ জুড়ে SIR স্যার অর্থাৎ সামারি ইন্টেন্সিভ রিভিশন এই কর্মসূচি নিয়েছেন, যার ফলে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা, রোহিঙ্গারা রয়েছেন বা অন্যান্য যে কোনো দেশের নাগরিকরা রয়েছেন অবৈধভাবে, এবং যারা ভোটদানে অংশগ্রহণ করেন তাদেরকে চিহ্নিত করে আলাদা করা এবং স্ব দেশে ফেরত পাঠানো। ফলে মাননীয়া চিন্তিত, কারণ এই যে বিগত 14-15 বছর ধরে তিনি শাসন করে আসছেন, সেই শাসন করার পেছনে এই দুধেল গাই অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা তাদের একটা বড় ভূমিকা রয়েছে। তারা যদি না ভোট দিতে পারেন তাহলে পরে তার গদিটাকে রক্ষা কে করবে? ফলে স্বাভাবিকভাবেই তাকে বাঙালি অস্মিতার দিকে ঝুঁকতেই হচ্ছে, কারণ এছাড়া তার কাছে কোনো উপায় নেই। এই বাঙালি অস্মিতা ছাড়া বিগত 15 বছরে তিনি রাজ্যের উন্নয়নের জন্য কোনো কাজ সেরমভাবে করতেই করেনি। শুধুমাত্র নিজের দলের নেতাকর্মীরা কাটমানি খেয়ে কী করে ফুলে ফেঁপে উঠবে সেই বিষয়টা নিশ্চিত করা ছাড়া আর কোনো কাজ তিনি করতেই পারেননি। সে আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কর্মসংস্থান বলুন, খাদ্য পরিষেবা বণ্টন বা এমনি সাধারণ পরিকাঠামোর উন্নয়ন, কোনো ক্ষেত্রেই তিনি দাগ কাটতে পারেননি। ফলে তিনি এটা জানেন, এবারের ভোট মেরুকৃত ভোট হবে, হয় মমতা নয় মমতা। এবার হয় মমতার পক্ষে কারা ভোট দেন তাকে, তার ভোটের মূল অংশটা আসে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমদের কাছ থেকে। এখন তিনি কেন এত লাফালাফি করছেন? তিনি জানেন যে ভিন রাজ্যে, বা তিনি যে বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা, বাঙালিরা বাংলায় কথা বললে পরে নিগৃহীত হচ্ছেন, কারণ সেখানে অধিকাংশই যারা নিগৃহীত হচ্ছেন, যারা আটক হচ্ছেন, তারা পরিযায়ী শ্রমিক। এবং এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মুসলিম অনুপ্রবেশ করে আমাদের এখানে রয়েছেন, কাজের তাগিদে, দিন গুজরানের তাগিদে তাদেরকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে। রোহিঙ্গারা রয়েছেন, তাদেরও একই অবস্থা, কারণ আমাদের রাজ্যে কর্মসংস্থান, শিল্প, কলকারখানা তো কিছু নেই। ফলে তাদের দিন গুজরানের জন্য বহির্রাজ্যে যেতে হচ্ছে। এবং এই কাজে শুধু যে বিজেপি শাসিত রাজ্যের শাসকরা এই
বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে তাদের নথিপত্র পরীক্ষা করা, তাদেরকে ডিটেনশন করা করছেন, তা নয়। অনেক অবিজেপি শাসিত রাজ্য, তার মধ্যে যেমন মাননীয়ার খুব প্রিয় পাত্র, কাছের জন, তামিলনাড়ুর ডিএমকে সরকার, এমকে স্টালিন, তিনি যেমন করছেন, পাঞ্জাবের ভগবত সিং মানের সরকার, আপের সরকার, তারাও করছেন। আবার কর্ণাটকে কংগ্রেসের সিদ্ধারামাইয়ার সরকার, তারাও করছেন। কেরলেও হচ্ছে। ফলে তার এই ন্যারেটিভ বঙ্গবাসী একেবারেই খাচ্ছে না। তিনি এটাও খুব ভালো করে জানেন, তার কাছে বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্ট গেছে যে এখন রাজ্যের যে পরিস্থিতি, তাতে তৃণমূলের যা অবস্থান, সেই অবস্থানে দাঁড়িয়ে যদি এই মুহূর্তে ভোট হয়, তাহলে সেই ভোটে তৃণমূলের ক্ষমতায় ফিরে আসা খুব কষ্টকর। তারা যে 200, 220, 250 ইত্যাদি নানান সংখ্যা বলছেন, সেটা তো দূরের কথা, 148টা আসন পাওয়াও তাদের কাছে কষ্টকর। আমরা কি দেখেছি, এই 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনের বিধানসভা বাড়ি যদি ফলাফল আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো আমাদের রাজ্যের 294টা আসনের মধ্যে 2024-এর লোকসভায় প্রায় 102 থেকে 5টা আসনে বিজেপি এগিয়ে আছে, 11টা আসন সেখানে কংগ্রেস এগিয়ে আছে, একটি মাত্র আসনে বামেরা এগিয়ে আছে, আর বাকি আসনগুলোতে তৃণমূল এগিয়ে আছে। কংগ্রেস একটা উত্তরবঙ্গ লাগোয়া এরিয়াগুলোতে ভালো ফল করতে পারে, তারা করবে, এটা ভাবা যায়। কিন্তু বামেদের কিন্তু এখানে কোনো সুযোগই নেই। এখানকার ভোট যেটা এবার হবে, সেটা একেবারে দ্বিমেরুকৃত ভোট তৃণমূল এবং বিজেপির মধ্যে। যারা এই মমতাকে সমর্থন করেন না, পছন্দ করেন না, তারা কিন্তু সরাসরি ভোট দেবেন বিজেপিকে। এখানে বাম কংয়ের কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। আর বামেদের, তারা তো সেরকমভাবে নির্দিষ্ট তাদের কোনো অবস্থান পরিষ্কার করতে পারছেন না। করবেন কি করে? কারণ তারা তো তৃণমূল যা বলে সেই একই লাইনে কথা বলেন, এবং তাদের পার্টি কংগ্রেসে তারা নির্দিষ্ট করে দিয়েছেন এ দেশে বিজেপি হচ্ছে তাদের প্রধান শত্রু, তাদের বিরুদ্ধেই তাদের যত লড়াই। ফলে সেই লাইনকে সামনে রেখেই এ রাজ্যেও তারা বিজেপিকে প্রধান শত্রু হিসেবে মনে করেন। এবং যদি তারা বিজেপিকে প্রধান শত্রু হিসেবে মনেই করেন, তাহলে আমার প্রশ্ন, তারা আলাদা করে ভোটে আসন দিয়ে তৃণমূলের ভোট কেটে বিজেপির সুবিধে কেন করে দিচ্ছেন? আর যদি তারা সমদূরত্ব রেখে দুটো দলকেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই লড়তে যান, তাহলে পরে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কোনো জায়গাই সেখানে নেই। কারণ এই রাজ্যে বিজেপির বিরোধিতা তো তৃণমূল করছে, তাহলে আপনাদের মানুষ গ্রহণ করবে কেন? আপনারা যদি তৃণমূলের বিরোধিতা করেন, তাহলে পরে বিজেপির ভোট কাটবেন, কেটে তৃণমূলকে সুবিধে করে দেবেন। আর যদি বিজেপির বিরোধিতা করেন, তাহলে পরে তৃণমূলের ভোট কাটবেন। ফলে মানুষ কিন্তু আপনাদের অবস্থান সম্পর্কে একেবারে সন্দিহান। এটা পরিষ্কার। আমাদের এখানে এ রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু ভোট আগামী দিনে দ্বিমেরুকৃত ভোটই হবে। কারণ মানুষ এটা জানেন, এই রাজ্যে বামেদের বা কংগ্রেসের এখন সেই শক্তি নেই যেটা দিয়ে তারা তৃণমূলকে বিদায় করতে পারে। আর একটা বড় অংশের মানুষ, এ রাজ্যের জনগণ, তারা কিন্তু এটা মনে প্রাণে চায় তৃণমূল আর যাই হোক ক্ষমতা থেকে বিদায় হোক। কারণ বর্তমান যা পরিস্থিতি, তার থেকে তো খারাপ কিছু আর হবে না। তৃণমূলের জায়গায় বিজেপি আসুক না, ক্ষতি কী? আমরা কংগ্রেসকে দেখেছি, সিপিএমকে দেখেছি, তৃণমূলকেও দেখলাম, যা হওয়ার আমাদের দেখা হয়ে গেছে। ফলে এর থেকে খারাপের জায়গায় আর যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যদি ডবল ইঞ্জিনের সরকার হয়, তাহলে কিন্তু একটা জায়গা থাকবে যেখান থেকে আগামী দিনে আমরা কিছু উন্নতির সরণিতে হাঁটলেও হাঁটতে পারি।
এই যে বিগত 3-4টে বড় মিটিং বিজেপি করলো, আসানসোল, আলিপুরদুয়ার, কলকাতা, অমিত শাহজি, নরেন্দ্র মোদী আসলেন। একটা জিনিস খেয়াল করবেন, গত 2021-এ নির্বাচনের সময়, নির্বাচনের আগে যতবার তারা এসছেন, তাদের অভিমুখ যেটা ছিল সেটা মমতা ব্যানার্জিকে আক্রমণের। এবার কিন্তু তারা মমতা ব্যানার্জিকে আক্রমণের মধ্যে যাচ্ছেনই না। তারা যেটা করছেন সেটা হচ্ছে রাজ্যের সামগ্রিক দুর্নীতি, সেটা নিয়ে বলছেন, এবং তার সাথে সাথে তার আগে কোনো না কোনো প্রকল্প তার উদ্বোধন করছেন, করে তারপরে মিটিংয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রকারান্তরে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন, মানুষকে একটা সিগন্যাল দিচ্ছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে মানুষের উন্নতি, কর্মসংস্থানের উন্নতি হতে পারে কি পারে না, তারা করবেন কি করবেন না। অবশ্যই তাদেরকে আরও এ বিষয়ে সচেতন হতে হবে, এবং যত দিন যাবে তত কিন্তু আরও সংগঠিতভাবে বিজেপিকে প্রচারে আসতে হবে। মাননীয়া এটা খুব ভালো করেই বুঝে গেছেন, যার জন্যই তিনি এই বাঙালি অস্মিতা, বাংলা ভাষা বিপন্ন ইত্যাদি বলে একটা বাংলা ভাষার জাগরণের চেষ্টা করছেন, যেটা নিয়ে তিনি আগামী দিনে এই বিধানসভার যে ভোট আসছে 2026-এ, সেখানে কিছু অন্তত করতে পারেন। সেই কারণেই আমি আজকে আমার ভিডিওর শিরোনামে দিয়েছি 2026-এ এবার খেলা জমবে। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।